পড়িয়েছিলাম? থার্মাল ইভাপোরেশন টেকনিক অবধি পড়েছিলেন স্যার। থার্মাল ইভাপোরেশন, কেমিক্যাল প্রসেস গুলো বোধহয় হবে স্যার, আপনি বলেছিলেন যে ফিজিক্যাল প্রসেস গুলো শেষ হলো এরকম। হ্যাঁ ফিজিক্যাল প্রসেস গুলো শেষ হয়েছে আর কেমিক্যাল প্রসেস গুলো এবার শুরু হবে বোধহয়, না না, এরকমই ফিজিক্যাল বলেছিলেন। প্রসেস শেষ হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফিজিক্যাল প্রসেস শেষ হয়ে তারপরে তোমার, দেখো পরপর বলছি আমি, হ্যাঁ। টপ ডাউন বটম আপ অ্যাপ্রোচ জিনিসটা বলে দিয়েছি, রাইট? হ্যাঁ স্যার বলেছেন। লিথোগ্রাফি হ্যাঁ বলে দিয়েছি, তাই তো? হ্যাঁ স্যার বলেছেন। বল মিলিং হয়ে গেছে, হ্যাঁ গ্যাস ফেজ কনডেনসেশন হয়নি, না ভ্যাকুয়াম ডিপোজিশনের মধ্যে হয়ে গেছে, হ্যাঁ হ্যালো আগের দিন। ফিজিক্যাল ভেপার ডিপোজিশন হয়ে গেছে। ফিজিক্যাল ভেপার ডিপোজিশন মানে এই আরএফ পিএলডি ওইগুলো। থার্মাল ইভাপোরেশন হয়ে গেছে। হ্যাঁ স্যার অত দূর অব্দি হয়েছে। হুম, ইবিম ইভাপোরেশন, ইবিম হয়নি না? না স্যার। ইবিম হয়নি, আচ্ছা। তারপরে পালস লেজার হয়ে গেছে। তাহলে আজকে ঝটপট হ্যাঁ হ্যাঁ পালস, লেজারটা হয়ে গেছে স্যার, পালস লেজার। পালস লেজার হয়ে গেছে। তাহলে ইবিমটা বাকি আর এমডি বাকি, ঠিক আছে, মানে ফিজিক্যালের মধ্যে। তারপরে কেমিক্যালে যাবো। স্যার বলছি আগের গুলো নোটগুলো স্যার পাঠিয়ে দিয়েছেন? আচ্ছা, হ্যাঁ, তোমাদের নোট কিছু আপলোড করেছি, কিন্তু ড্রাইভ দিয়ে শেয়ার হচ্ছে। তোমরা একটু ডাউনলোড করার চেষ্টা করে দেখো তো ডাউনলোড হচ্ছে কি। তো আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, করে আমায় বলবে, সেই অনুযায়ী আমি অন্যভাবে চেষ্টা করব পাঠানোর। দুটো পিডিএফ দিয়েছিলেন যে ফ্যাব্রিকেশনের, ওই দুটোর কথা বলছেন? হ্যাঁ, একটা তো ন্যানো বলে দিয়েছিলাম, তারপরে দুটো তারপরে দিয়েছিলেন। আরো দুটো পিডিএফ দিয়েছিলাম, রাইট? ক্লাসটা খুললেই তো বোঝা যাবে। ওই ফিজিক্যাল ডিপোজিশন আর ইবিম ডিপোজিশনটা অনেক একদম সহজ, মানে থার্মাল ইভাপোরেশনেরই মতন জিনিস। কিভাবে করা হয়, থার্মাল ইভাপোরেশনেরই মতন একটা চেম্বার থাকে, ভ্যাকুয়াম চেম্বার। চেম্বার, ভ্যাকুয়াম চেম্বারের ওপরে এইখানটায় আমাদের একটা সাবস্টেট, সাবস্ট্রেট হয়ে গেছে। ওকে, এই সাবস্ট্রেট হোল্ডারটা একটা মেকানিক সিস্টেমে রোটেট করানো যায়, আর এই সাবস্ট্রেট হোল্ডারটা এক্সটার্নালি একটা হিটার সিস্টেম লাগানো যায়, হিটার।
এর তলা এখানে কি করা হয়, এইখানটায় ক্রুসেবল রাখা হয়। এখানটায় ক্রুসেবল রাখা হয়, ক্রুসেবলের ওপর তোমার ডিপোজিটিং মেটেরিয়ালটাকে রাখা হয়। ক্রুসেবল, এটা হচ্ছে তোমার মেটেরিয়াল। একটা মানে পাত্র যেটা খুব হাই টেম্পারেচার সহ্য করতে পারে, জেনারেলি সেরামিকের হয়, অর্থাৎ যে কোনো মেটেরিয়ালকে ওখানে গরম করা সম্ভব হবে, খুব হাই 2400-2500 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি ওরা স্টেবল থাকে, এরকম একটা সেরামিকের পাত্র, এটাকে বলে ক্রুসেবল। ওকে, ম্যাটেরিয়াল। এর তলায় কি করা হয়, এর তলায় এই ক্রুসেবলটাকে বসানো হয় একটা ফিলামেন্ট সিস্টেমের। আর এইখানটায় একটা ম্যাগনেটিক ফিল্ড। ওকে, আর এইখানে থাকে শাটার। আর এইখানটায় থাকে QCM ডিপোজিশন মনিটর। প্রসেসটা কি হয়, স্যার বলছি কিউসিএম এর পুরো ফর্মটা কি স্যার? কিউসিএম এর পুরো নামটা কি, একটা মনিটর জানি, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি মনিটর, এরকম জাতীয় কি একটা। মোদ্দা কথা ওটা কতটা গ্রো হলো না হলো এটা দেখা যায়। প্রসেসটা খুব সিম্পল। কি হয়, ফিলামেন্টকে গরম করা হলো প্রথম, সরি আর একটা কাজ শিখতে হয়, সিস্টেমটাকে ভ্যাকুয়াম করা, হাই ভ্যাকুয়াম। হাই ভ্যাকুয়ামে যদি কোনো ফিলামেন্টকে গরম করা হয় কি হবে, এখান দিয়ে ইলেকট্রন ইজেক্ট হবে, তাই তো? এই অ্যাক্সিলারেটেড ইলেকট্রনকে যখন আমি একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেলবো, এর মধ্যে একটা সার্কুলার পাথ মুভমেন্ট দেখা যাবে, এবং এইভাবে জিনিসটা ঘুরে মেটেরিয়ালের উপর গিয়ে পড়বে। আরেকবার বলুন স্যার। ফিলামেন্ট হচ্ছে এমন একটা মেটেরিয়াল দিয়ে তৈরি করা যেটা হিট করলে ইলেকট্রন বেরোয়, ইলেকট্রন এমিশন হয়। এরকম অনেক মেটেরিয়াল তোমরা জানো, হিট করলে। না, নর্মাল বাল্বের ফিলামেন্ট হচ্ছে হিট দিয়ে গরম হয়, ইলেকট্রন বেরোয় না। হ্যাঁ, বলছি স্যার, এই যে এক্সপেরিমেন্ট গুলো মানে এইগুলো যে করা হয়, মানে এটা আপনার মানে রুম টেম্পারেচারেই করা হয়?
না না, রুম টেম্পারেচারে ফিলামেন্ট থেকে ইলেকট্রন বেরোবে কি করে? মানে এই টেম্পারেচারটা কি মানে খুবই কম এতে করা? না, হাই টেম্পারেচার। আচ্ছা আচ্ছা, মানে আমি সারাউন্ডিং টেম্পারেচার কথা বলছি, মানে ওইটা কি সারাউন্ডিং টেম্পারেচার, দেখো সারাউন্ডিং টেম্পারেচার হচ্ছে এটা খুব হাই টেম্পারেচার, মাঝখানে মিডিয়াম নেই, হাই ভ্যাকুয়াম, তো যেটুকু হিট সারাউন্ডিং এ হবে সেটুকু হবে হচ্ছে রেডিয়েশনের জন্য, আর কোনো এফেক্ট পড়বে না। আচ্ছা আচ্ছা এবার রেডিয়েশন হিটটাকে তুমি নেগলিজিবল করে দাও, আচ্ছা ঠিক আছে? সুতরাং সারাউন্ডিং এ হিট যেটুকু গরম হবে ওটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাচ্ছি। আচ্ছা আমাদের প্যারামিটার সারাউন্ডিং টেম্পারেচারের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাবস্ট্রেট টেম্পারেচার। আচ্ছা ওকে, হ্যাঁ মানে কোনো ফিল্ম গ্রো করতে গেলে এনভায়রনমেন্টাল টেম্পারেচারের থেকেও সাবস্ট্রেট টেম্পারেচারটা বেশি ইম্পর্টেন্ট এইসব মেথডে। আচ্ছা কেমিক্যাল মেথডে আবার এনভায়রনমেন্টাল টেম্পারেচারটা ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে, তো একটা ম্যাগনেটিক ফিলামেন্ট হচ্ছে এমন একটা মেটাল যেটাকে হিট করলে ইলেকট্রন বেরোয়। ওকে, এটাকে বলে ইলেকট্রন গান। ওকে, যেটা তোমাদের ইয়েতে থাকে এমিশনটা যেটা হয় এটা কি থার্মোডাইনামিক এমিশন? থার্মাইক এমিশন। হ্যাঁ, আচ্ছা থার্মাইক এমিশন মেটেরিয়াল, যেটা তোমরা টিভি বা টিভিতে দেখো, মানে পুরোনো টিভিতে ছিল যে ডিসপ্লে সিস্টেম। না, কিন্তু পুরোনো টিভিতে ওই ক্যাথোড রে ইউজ করতো না? ক্যাথোড রেই তো। ও মানে ওটা তো স্যার ইলেকট্রিক্যালি বার করতো। হ্যাঁ, ইলেকট্রিক্যালি কি করে ক্যাথোড রেটা বেরোতো কি করে? ওটা তো হ্যাঁ, ওটা তো মেটাল এ থেকেই বেরোয়। হাই ভোল্টেজ দিত, ওখান দিয়ে হ্যাঁ, মেটাল হ্যাঁ, বেরোতো, হ্যাঁ হ্যাঁ তাই তো? আর এখানে হচ্ছে হাই টেম্পারেচার দিয়ে ইলেকট্রনটাকে পাঠায়। স্যার ওই সিআরও তে যে রকম ভাবে ডিসপ্লেটা দেখানো হয়। হ্যাঁ, ওটা হচ্ছে ক্যাথোড রে। হ্যাঁ হ্যাঁ ওকে, মানে ভোল্টেজ দিয়ে ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করে। ঠিক আছে স্যার। এটাও ভোল্টেজ দিয়ে ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করে। ওকে, করলে কি হবে? এটা তো ইলেকট্রনটা বেরোবে, বেরিয়ে এনার তো ক্যাথোডের দিকে দৌড়তে থাকবে। ওকে, এবং তাকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিলে কি হবে? লরেন্জ ফোর্সের জন্য একটা সার্কুলার পাথ পাবে। কিন্তু তাই তো? সব ইলেকট্রন তো আমার ওই মেটেরিয়ালে যাবে না। সবের তো দরকার নেই, আমার তো বোমবার্ড করা দরকার। ও, আচ্ছা। ওকে, মানে এমন ভাবে ফোকাস করতে হবে সো দ্যাট তুমি ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাক্সিমামটাই তোমার ক্রুসিবলের মধ্যে যায়। এইভাবে ফোকাসিংটা করা থাকে, মানে এর ফিল্ড স্ট্রেংথ গুলো এইভাবে ক্যালকুলেট করা থাকে। ওকে, যখন ইলেকট্রন এই মেটেরিয়ালকে ধাক্কা মারবে, মেটেরিয়ালটার কি হাল হবে? মেটেরিয়ালটা ইভাপোরেট করবে। ওকে, সেই ইভাপোরেশন রেটটা কিউসিএম ডিপোজিশন মনিটরে মনিটর করা যায়। আর এখানে একটা শাটার দেয়া থাকে, শাটার দেয়া থাকে টু কন্ট্রোল গ্রোথ, মানে আমার এতটা গ্রোথ করব তারপরে শাটার বন্ধ করে দেবো যাতে আর ভেপারটা না পৌঁছয়, ইত্যাদি কন্ট্রোলের জন্য একটা শাটার দেয়া থাকে। মানে তো কি হবে? হ্যাঁ, ভালভ টাইপ। ভালভ টাইপ, শাটার টাইপ, মানে এটা শাটারই বলো, ভালভ বলো না। আচ্ছা দরজা, একটা জানলা বন্ধ করে দিই, তাহলে আর এখান দিয়ে এখানে পৌঁছবে না, হ্যাঁ, খুললে পৌঁছবে। মানে স্যার শাটারটা কি ম্যানুয়ালি করা? না, এই সিস্টেম গুলো অ্যাকচুয়ালি কি বলতো, ম্যানুয়ালি করতে গেলে তোমার অন অফ এর মধ্যে তোমার অ্যাটলিস্ট সেকেন্ড গ্যাপ থাকবে, হ্যাঁ সেকেন্ড রেঞ্জের গ্যাপ থাকবে। সেকেন্ড রেঞ্জের গ্যাপে তুমি এখানে মাইক্রো থিকনেসের মেটেরিয়াল পাবে, ফিল্ম পাবে। ও আচ্ছা ন্যানো করতে গেলে তোমাকে অটো সিস্টেম, মানে লেস দেন সেকেন্ডে করতে হয়, আচ্ছা আচ্ছা তবে গিয়ে ন্যানো সাইজের ডিপোজিশন হয়, যার ফলে সেটা আর হাতে করা সম্ভব না। আচ্ছা ওকে, তো ইভাপোরেট হবে, এটা কম্পারেটিভলি লো টেম্পারেচার, যেখানে আমি হিটার দিয়ে সাবস্ট্রেট টেম্পারেচারটাকে মেনটেন করি, এর ওপর গিয়ে ডিপোজিট হবে এবং গ্লো হবে, মানে জাস্ট লাইক থার্মাল ইভাপোরেশন,
কিন্তু ইভাপোরেশন টেম্পারেচার না দিয়ে করে আমি ইলেকট্রন বিম দিয়ে করলাম। ওকে, এতে থার্মাল ইভাপোরেশনের থেকে সুবিধাটা কি হলো? থার্মাল ইভাপোরেশনে শুধুমাত্র কিছু মেটাল করতে পারতাম, মনে আছে আগের দিন বলেছিলাম। এই পদ্ধতিতে মেটাল, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, সিরামিক সবই করতে পারবো। স্যার ইভাপোরেশনটা কি মানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জির জন্য হচ্ছে? ইলেকট্রনের কাইনেটিক এনার্জির জন্য। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, হাই কাইনেটিক এনার্জিতে একটা মেটেরিয়ালের মধ্যে পড়ে অ্যাবজর্ব হয়ে গেল, তা মেটেরিয়ালের মলিকুল গুলো হাই কাইনেটিক এনার্জি নিয়ে নেবে, হ্যাঁ, নিয়ে ইভাপোরেট হবে। ঠিক আছে। ঠিক আছে, তো এইটা গেল আমাদের ইলেকট্রন বিম ইভাপোরেশন টেকনিক। স্যার বলছিলাম কি মেটাল, ধরুন আমি মেটালকে এরকম ইভাপোরেট করা দিচ্ছি, তাহলে মানে আমরা যদি ইলেকট্রন দিয়ে হিট করছি তাহলে তো মানে মেটাল থেকেও ইলেকট্রন মানে ছিটকে যাবে, এটাও তো হ্যাঁ, যেহেতু সেম মানে মানে ইলেকট্রন, যেহেতু আমরা ইলেকট্রন ইউজ করছি হিট করানোর জন্য হ্যাঁ, পার্টিকেলটার সাথে, এবার তো মানে মেটালে তো তাহলে ইলেকট্রনও ইজেক্ট হয়ে যেতে পারে, ওখানে জাস্ট একটা মানে ইলেকট্রিক পলিউশন টাইপের হয়ে গেছে, এরকম তো হতে পারে। মেটালের ক্ষেত্রে ইলেকট্রন ইজেক্ট হতেই পারে, কিন্তু ইলেকট্রন তো ডিপোজিট হবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা ডিপোজিট হবে না, মানে এবার ওইটাই বোঝা, মানে ধর ওই মানে ইলেকট্রন তো সাইজে অনেক ছোট হয়, মানে ওই এমনি মলিকুল গুলো তুলনায়। হ্যাঁ, ইলেকট্রন ডিপোজিট হয়ে আয়ন হয়ে গেল, আয়ন হলো, তারপরে সেই আয়নটাও তো হাই এনার্জি, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই ইভাপোরেট হয়ে গিয়ে ওখানে গিয়ে বসে আবার ইলেকট্রন নিয়ে ক্রিস্টাল ফর্ম করে নেবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ স্যার। এই হলো থার্মাল বিম ইভাপোরেশন টেকনিক। তো প্রসেসটা এফিশিয়েন্ট প্রসেস। ওয়াইড রেঞ্জ অফ মেটেরিয়াল তৈরি করা সম্ভব এই প্রসেসে, তাই তো? আর ফিল্ম যেটা তৈরি হয় তার মধ্যে, যে কোনো ফিল্ম তৈরি হলে তো খুব ছোট করে দিচ্ছ জিনিসটা, বলেছিলাম জিনিস সাইজ ছোট করে দিলে স্ট্রেস তৈরি হয় মেটেরিয়ালের মধ্যে। এই স্ট্রেসটা মডারেটলি হাই থাকে, খুব হাই থাকে না, তো মডারেট স্ট্রেস তৈরি হয়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইউনিফর্মিটিটা ভালো হয় না, ইউনিফর্মিটি পুয়ার। ওকে, আর ইমপিউরিটি থাকার সম্ভাবনা থেকে যায়। ইমপিউরিটি হচ্ছে 1 নম্বর, হচ্ছে তোমার ভ্যাকুয়াম হাই করলে কত হাই করবে, 10⁻⁵, তাহলেও একটা অক্সিজেন নাইট্রোজেন থেকে যাচ্ছে, যেটা কিনা হাই এনার্জি আয়নে ইলেকট্রন গেলে সেটা আয়নাইজড হয়ে ইভাপোরেটেড মেটেরিয়ালটার সাথে রিঅ্যাকশন করে ফেলতে পারে। এছাড়া যে মেটেরিয়াল ডিপোজিট করবে সেই মেটেরিয়ালটা কতটা পিওর নেবে, তুমি 99.99% পিওর নিতে পারো, 0.01 ইম্পিউরিটি তো থেকেই যাচ্ছে, সেইটা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে অন্য ফর্মেও অ্যাড হতে পারে। ওকে, তো মেনলি হচ্ছে অক্সাইড তৈরি হয়ে যাওয়ার একটা
প্রবণতা থেকে যেতে পারে যদি ভালো ভ্যাকুয়াম না হয়। হ্যাঁ বলো। হ্যাঁ, দুটোর ক্ষেত্রেই ভ্যাকুয়ামের জন্য ইম্পিউরিটি প্রবাবিলিটিটা হাই। থার্মাল থেকে এটা সুবিধাটা কি হলো, থার্মালে শুধু মেটাল করতে পারছিলাম, এখানে ওয়াইড রেঞ্জ অফ সেমিকন্ডাক্টর করতে। স্যার হুম স্যার বলছি এই যে আমরা ভ্যাকাম নিয়ে যে কাজ করি, মানে হুম। এই ব্যাপারটা হচ্ছে মানে যে আমরা যে প্রোটেক্টিভ এটা যেটা রাখছি, মানে ওই গ্লাসটা যেটা রাখছি ওটা তো তাহলে খুব স্ট্রং হতে হবে, কারণ ভ্যাকাম যদি মানে ওই রকম কম প্রেসার যদি করে ফেলে তাহলে তো বাইরের অবশ্যই। প্রেসারটা তো মানে ভেঙে দেওয়ার চান্স আছে মানে অবশ্যই গ্লাসটা কতটা মোটা হয় সেটা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবে, মানে হিউজ একটা মোটা গ্লাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওইটাই মানে নইলে তো বাইরের প্রেসারটা পুরো ভেঙে দেবে পুরো। এবং সেইটার একটা নিয়ম আছে, মানে এই প্রসেসটার আর একটা ড্রব্যাক কি বলতো, এই প্রসেসে ওই চেম্বার একটা মেটেরিয়াল থেকে আরেকটা মেটেরিয়াল যখন করবে তখন তোমার ওই যে চেম্বারটা নিয়েছো মানে কাঁচের যে জারটা নিয়েছো, হ্যাঁ হ্যাঁ, ওই জারটাকে ক্লিন করতে হয় আচ্ছা 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 যাতে করে কন্টামিনেশনটা কম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ক্লিনিং একটা বড় কাজ, মানে সেটা ঘষে 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 যে ক্লিন করা, হ্যাঁ সে মানে খুব জোরেও ঘষা যাবে না, খুব আস্তে ঘষলে তো নোংরা উঠবে না, আবার হ্যাঁ খুব জোরে ঘষলে কাঁচের ওপর যদি ক্র্যাচ পড়ে যায়, হ্যাঁ 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 ওইখানটা এয়ার প্রেসার দিয়ে দিয়ে জিনিসটাকে ব্লাস্ট করিয়ে দেবে। হ্যাঁ 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 সেটাই। তো ওই ক্লিনিং একটা ক্রিটিক্যাল জিনিস প্রসেসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর ওই জারটা কত বড় হয় সাধারণত? যারটা বড় মানে মোটামুটি ধরো বড় নয়, ছোট বড় যা খুশি করো, ছোট করলে তোমার ভ্যাকুয়ামটা ভালো ছোট হবে। করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা তো বড় করলে প্রেসার হ্যান্ডেলটা ভালো করতে হবে। হ্যাঁ, কিন্তু আবার তোমাকে মিনিমাম ডিস্টেন্স রাখতে হবে যাতে সাবস্ট্রেট টু টার্গেট ডিস্টেন্সটা একটু বেশি থাকতে হবে যাতে ওই হিট রেডিয়েশনটা কম হয়। আচ্ছা, মানে ওই মোটামুটি এক দেড় 2 মিটারের মতো শেপটা তো হ্যাঁ, ম্যাক্সিমাম। 1-1.5-2 মিটারের ওরকমই হয়, ওর থেকে বড় আছে, বড় তো হয়, ওরকমও ছোট করা যায়, ছোট্ট একদম ছোট্ট, মানে ওটাই একটা ডিজাইন প্যারামিটার। মানে সেরকম কোনো রুলস মানে নেই। না, ওরকম ফিক্সড রুল কিছু নেই, ঠিক আছে। ওটা করে করে দেখা হচ্ছে কোনটা মিনিমাম কন্ডিশনে তোমার ভালো ডিপোজিশন হচ্ছে। আচ্ছা, কিন্তু মোটামুটি আমি যেটা দেখেছি প্রায় 7 থেকে 8 কেজি ওয়েট হয় কাঁচটার, কাঁচের জারটা। তাহলে তো অনেক মোটা হবে, মানে মানে কতটা মোটা বুঝতে পারছো? মোটামুটি মিনিমাম তো একটা 7-8 সেমি উপরে মোটা হতেই হবে। কারণ ওই ভেতরে যতটা ভ্যাকুয়াম হবে বাইরের এয়ার ততটা প্রেসার দেবে ওকে। হ্যাঁ হ্যাঁ, সুতরাং ওটা একটা হিউজ স্ট্রেংথ থাকতে হবে। বুঝে গেল? কি দেবে, কি দেবে? মেটাল দিলে তো ভেতরে কি ঘটছে তুমি মনিটর করতে পারো, দিতেই পারো। হ্যাঁ, কিউসিএম যন্ত্রটা আছে সেই হিসাবে দিতে পারো, হ্যাঁ দিতেই পারো। কিন্তু স্যার মেটাল তো আবার রিঅ্যাক্টও করতে পারে, মানে ওই যে মেটালটা ইউজ করছি। মেটাল, হ্যাঁ সাইড মেটাল, মেটাল বলতে তোমাকে স্টেনলেস স্টিল দিতে হবে সো দ্যাট যার কার্বন পার্সেন্টেজটা বেশি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আদারওয়াইজ রিঅ্যাকশন করে যাবে। ও আচ্ছা আচ্ছা অথবা প্লাটিনাম ইউজ করতে হবে, যেটা কোনো সিস্টেমে মানে প্রচন্ড কস্ট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা সেটা তো কস্ট এফেক্ট আরো বাড়িয়ে দেবে। কস্ট এফেক্ট অনেক বাড়িয়ে দেবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। স্যার, হুম, থিন ফিল্মের সাইজটা ছোট করা হলে স্ট্রেসটা কেন বেড়ে যায় ওটা একটু আরেকবার বলবেন? relation between crystal size and
ম্যাট্রিক্স কি পাওয়া যায় কিনা। এই ছবিটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এটা তারা এক্সেল দিয়ে বলছে, এটা দরকার নেই। আচ্ছা বলে দিচ্ছি। একটা ক্রিস্টাল এ রেডিয়াসের একটা ক্রিস্টাল আছে। এরকম তো জিনিসটা, প্রত্যেকের রেডিয়াস এ, তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিসটেন্স কত? 2a, রাইট? হ্যাঁ স্যার। প্রত্যেক কটা এজ মেটেরিয়াল 1/8 করে শেয়ার করছে, তো এই ক্রিস্টালটার ভলিউম কত হবে? ক্রিস্টালটার 1/8 ভলিউম into 2 এই মানে এই ইউনিট সেলটার ভলিউম কত হবে? 1/8 ইন্টু a কিউব হবে, না 1/8 ইন্টু 2a কিউব। 2a কিউব মানে a কিউব হয়ে গেল, তাই তো? আর সারফেস কত হবে? 6 ইন্টু 2a স্কোয়ার হবে। 6 into 2 2a স্কোয়ার। তার স্কোয়ার, হ্যাঁ 2a তার স্কোয়ার। 6 into 2a স্কোয়ার, চারটে পাশ, হ্যাঁ 2a স্কোয়ার, বেশ, a কিউব আর 2a স্কোয়ার। এটা হচ্ছে একটা ক্রিস্টালের সাইজ। এইবার 2 এর হোল স্কোয়ারই তো, সরি হ্যাঁ 2 এর হোল স্কোয়ার, হ্যাঁ 24 স্কোয়ার। এই হচ্ছে সারফেস এন্ড ভলিউম একটা ইউনিট সেল। এবারে এই ইউনিট সেল পর পর করে একটা বাল্ক ক্রিস্টাল তৈরি করে। ওকে, বাল্ক ক্রিস্টালটা ধরো এমন ভাবে তৈরি হলো, মানে টোটালটাই 3 ডাইমেনশনাল কল্পনা করো জিনিসটা। ধরো সারফেসে মানে এই ডিরেকশনে 10টা ক্রিস্টাল বসলো, এই ডিরেকশনে 5টা ক্রিস্টাল বসলো। ওকে, বাল্কের ক্ষেত্রে 100টা ক্রিস্টাল বসলো, এখানে 50টা ক্রিস্টাল বসে একটা বাল্ক তৈরি করলো। ওকে, তাহলে এর ভলিউম কত হবে? 100 গুণ 50 গুণ এক একটার ভলিউম। 150 গুণ 100 গুণ a কিউব, হ্যাঁ? হ্যাঁ আর সারফেস কত হবে? একই থাকবে ইনটু 6 মানে অত a না স্কয়ার মানে না 100 একই ইনটু থাকবে না, একই থাকবে না। দেখো এর ভেতরে যেগুলো, সেগুলো কি ওগুলো সারফেস মানে সারফেসে না এফেক্ট না না ফেলবে? না না সারফেসে না শুধু না 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 সাইডের গুলো এফেক্ট ফেলবে, তাই না? হ্যাঁ 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 বুঝে মানে যাচ্ছে? তাহলে ধরো 100টার হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ 10খানা সারফেসে এফেক্ট ফেলবে।
এখানে 50টার মধ্যে হয়তো 5খানা সারফেস এফেক্ট হয়ে যাবে, বাকিগুলো ভেতরে চলে যাচ্ছে, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার তো? তো ধরো 10 গুণ 5 গুণ 24 স্কোয়ার, তো সারফেস টু ভলিউম রেশিও একটা দাঁড়ালো। ওকে, 10 গুণ 5 গুণ 24 স্কোয়ার বাই 50 গুণ 100 গুণ এ কিউব, এরকম একটা কিছু দাঁড়ালো, রাইট? হ্যাঁ স্যার, ঠিক আছে। এইবার এইটাকে তুমি ছোট্ট করে দিয়েছো, ধরো 10টা এপাশে আর 5টা এপাশে নিয়ে আমার একটা ক্রিস্টাল তৈরি হবে। ওই রেশিওটা তো পরপর বাড়তে থাকবে যত ছোট করবো, হ্যাঁ রেশিওটা তো বাড়তে থাকবে যত ছোট করবো। হ্যাঁ, তাহলে ভলিউমটা কি হবে? ভলিউমটাও বাড়বে, এই ভলিউমটা কমবে, দেখো সারফেসটা বেড়ে যাচ্ছে, মানে এই রেশিওটা বেড়ে যাবে, তাই তো? এটাকে বলে সারফেস টু ভলিউম রেশিও। এই সারফেস টু ভলিউম রেশিও যখন বেড়ে যায়, তার মানে আমি বলতে পারি বেশি পরিমাণ সারফেস আমার এক্সপোজ হচ্ছে, রাইট? এই স্ট্রেসটা সারফেস টু ভলিউম রেশিওর সাথে প্রপোর্শনাল। দাঁড়া, এক্সপ্রেশনটা পাচ্ছি না তো। সরাসরি এক্সপ্রেশনটা মোদ্দা কথা, সারফেস টু ভলিউম রেশিও বাড়লে স্ট্রেস এটা হচ্ছে প্রপোর্শনাল সারফেস টু ভলিউম রেশিওর সাথে। তো যত ন্যানো হবে, যত ছোট হবে ক্রিস্টালাইন সাইজ, তত আমার সারফেস টু ভলিউম রেশিও বাড়বে, তত আমার স্ট্রেসটা বাড়তে থাকবে। প্রপোর্শনাল কি করে হলো সেটা তো তাহলে তোমায় অঙ্ক করে দেখাতে হবে। ঠিক আছে, ওটা পরে করে দেবো, পেলে করে দেবো। এটা কেউ করে দেয় বেশ। সে আসুক। না, এখন সবই এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলোই পাচ্ছি পেপারে, বুঝছো? তোমার থিওরিটিক্যাল পেপার পেলে আমি তোমায় দেখিয়ে দেবো পরে। হ্যাঁ, এইচ না, এটা তোমরা যখন মেকানিক্যাল প্রপার্টি পড়বে তখন করতে পারবে, আমি দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে স্যার। এখন পাচ্ছি না খুঁজে রিলেশনটা। সারফেস টু ভলিউম রেশিও বাড়া মানে একটা, মানে পরিষ্কার কথা, একটু ফিজিক্যালি দেখো, যে সারফেসটা যদি বেড়ে যায় একটা ছোট্ট জায়গায়, তাহলে তাহলে সেই ছোট্ট জায়গায় অনেকটা বেশি এরিয়া, অনেকটা বেশি প্রেসার দেবে।
তাও হলো না ঠিক। ঠিক আছে, স্যার আরেকবার একটু বলবেন? একটা ছোট্ট পার্টিকেল ভলিউম, তার সারাউন্ডিং সারফেস এরিয়াটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ। এইবার প্রশ্ন হচ্ছে ওই যে ভলিউমটা ভেতরে রয়েছে, সেই ভলিউমটার উপর চারদিকের প্রেসারটা অনেক বেশি পড়বে নাকি? হ্যাঁ, ফোর্সটা যদি আগের মতোই থাকে তাহলে তো সারফেস এরিয়া যদি কমে তাহলে প্রেসারটা বাড়বে আগের থেকে। হুম, সারফেস এরিয়া থাকলে ফোর্সটা একই থাকবে বলতে ফোর্সটা দিচ্ছে হচ্ছে তোমার ক্রিস্টালি ফোর্স দিচ্ছে, মানে বাইরে থেকে কোনো ফোর্স নয়। আচ্ছা। বাইরের ফোর্সকে আমরা কনসিডার করছি না, আমরা করছি হচ্ছে ল্যাটিসের মধ্যে যে ফোর্সটা। ব্যাপারটা এইভাবে দেখো, ধরো একটা বাক্সের মধ্যে তুমি 4টে বল রেখেছো, রেখে একটা বড় বাক্সের মধ্যে 4টে বল রেখে ঝাঁকিয়েছো, তো এক একটা বল সারফেসকে কতটা প্রেসার দেবে? ওকে, আর একটা ছোট্ট বাক্সের মধ্যে সেম 4টে বল রেখে ঝাঁকালে, তার এক একটা বল ওই বাক্সের সারফেসে কতটা প্রেসার দেবে? আগের থেকে একটু বেশি দেবে। বেশি দেবে, ওটাই হচ্ছে স্ট্রেস, আচ্ছা। ক্রিস্টাল স্ট্রেস। মানে কি, আমার সারফেস এরিয়াটা যখন বেড়ে গেল, সারফেস এরিয়া বাড়লো না, সারফেস টু ভলিউম রেশিওটা যখন বেড়ে গেল, মানে ভেতরের ভলিউমটা যখন ছোট হয়ে গেল, তখন ক্রিস্টাল গুলো অনেক বেশি প্রেসার দেবে। হ্যাঁ স্যার। এইটা হচ্ছে সারফেস টু